16ই মার্চ 2022-এ রাজস্থানের আলওয়ার জেলার তাতারপুর নামক এলাকায় কিছু লোক ইন্দ্রা বস্তির কাছে দিয়ে যাচ্ছি। তাদের চোখ পড়ল এক প্লাস্টিকের বস্তার দিক। লোকজন মনে করল বস্তাটিতে কিছু অস্বাভাবিক জিনিস থাকতে পারে। কাছাকাছি গিয়ে দেখল বস্তা থেকে রক্ত চুইয়ে পড়ছে। এটা দেখে তারা ভয় পেয়ে যায়। রোহগীরদের কথায় পুলিশও অবাক হয় এবং তৎক্ষণাৎ একটি দল ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে তারা সেতুর নিচ থেকে বস্তাটি তুলে উপরে নিয়ে আসে এবং সেটি খুলে দেখে। কিন্তু বস্তাটি খোলার সাথে সাথেই যা দেখা গেল তা দেখে পুলিশ কর্মকর্তারাও হতবাক হয়ে যায়। সেখানে উপস্থিত লোকজনও ভয়ে পেছনে সরে যায়, কারণ বস্তার ভেতরে একটি মেয়ের মৃতদেহ ছিল। যদিও দেহটি তখনও পচেনি, মুখ চিনতে পারার মতো অবস্থায় ছিল। এরপর পুলিশ ঘটনাস্থলের আশেপাশে খোঁজখবর শুরু করে, হয়তো মৃত মেয়েটির কোনো পরিচয়পত্র বা নথি পাওয়া যাবে ভেবে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও কিছুই পাওয়া গেল না। পরে পুলিশ দেহটিকে তাতারপুর কোস্ট সরকারি হাসপাতালে পাঠায়, তবে তার পোস্টমর্টেম করা হয়নি, কারণ পুলিশ আগে মেয়েটির পরিচয় জানার জন্য তার পরিবারের সন্ধান করার চেষ্টা করছি। মেয়েটির বয়স 28 থেকে 30 বছরের মধ্যে হবে বলে অনুমান করা হয়। এরপর পুলিশ যেখানে দেহ পাওয়া গিয়েছিল সেই এলাকায় ও আশেপাশের গ্রামে মেয়েটির ছবি দেখিয়ে লোকজনের সঙ্গে কথা বলে, কিন্তু কেউই তাকে চিনতে পারেনি। পরের দিন 17ই মার্চ পুলিশ স্থানীয় সমস্ত পত্রিকায় মেয়েটির ছবি ও সংক্রান্ত খবর প্রকাশ করে, তবুও মেয়েটির কোনো আত্মীয় বা পরিচিত ব্যক্তি সামনে আসে না। এদিকে মেয়েটির দেহটি হাসপাতালে দীর্ঘদিন ধরে পড়েছিল। নিয়ম অনুযায়ী দেহ পাওয়ার 48 ঘণ্টার মধ্যে তার পোস্টমর্টেম করা বাধ্যতামূলক, কিন্তু মেয়েটির পরিবার খুঁজে না পাওয়ায় পুলিশ বাধ্য হয়ে পোস্টমর্টেম করা। পোস্টমর্টেম রিপোর্টে জানা যায় মেয়েটির মৃত্যু শ্বাসরোধের কারণে হয়েছে। তার গলায় চেপে ধরা ও আঘাতের চিহ্ন ছিল। অনুমান করা হয় শ্বাসরোধের সময় মেয়েটি প্রতিরোধ করার চেষ্টা করেছিল, যার ফলে তার শরীরে কিছু আঘাতের দাগ ছিল। এসব তথ্য থেকে নিশ্চিত হওয়া যায় এটি একটি হত্যার ঘটনা। পুলিশ হত্যার তদন্তে বিভিন্ন দলে বিভক্ত হয়ে কাজ শুরু করে, কিন্তু আশেপাশের এলাকায় মেয়েটিকে কেউ চিনতে পারছিল না। পুলিশ সন্দেহ করতে থাকে মেয়েটিকে অন্য কোথাও হত্যা করে তার দেহ এখানে এনে ফেলে দেওয়া হয়েছে। তদন্ত চালাতে গিয়ে পুলিশ জানতে চায় কেউ কি ওই এলাকায় সন্দেহজনক কোনো গাড়ি দেখেছে। এক হোটেলে গিয়ে গার্ডের সঙ্গে কথা বললে সে জানায় 14ই মার্চ সন্ধ্যায় একটি সাদা গাড়িকে এই রাস্তায় বারবার যাতায়াত করতে দেখেছি। গাড়িটি সন্দেহজনক মনে হয় কারণ এটি কয়েক মিনিটের মধ্যে 3-4 বার হোটেলের সামনে দিয়ে যা। তবে পুলিশ যখন গাড়ির নম্বর জানতে চায়, গার্ড জানায় যে সে সঠিক নম্বর মনে করতে পারছে না। শুধু মনে আছে যে গাড়ির নম্বর ডোল দিয়ে শুরু হয়েছিল, যা থেকে বোঝা যায় এটি দিল্লির গাড়ি। পুলিশ গাড়ির রং ও ব্র্যান্ড সম্পর্কে জানতে চাইলে গার্ড শুধু জানায় গাড়ির রং সাদা ছিল। তারা জানায় যে গাড়িটি সাদা রঙের ছিল, তবে এর বাইরে তারা গাড়ি সম্পর্কে কিছু জানে না। এরপর পুলিশ তাদের তদন্ত আরও এগিয়ে নিয়ে যায়। পুলিশ সেই হোটেলের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করে, কিন্তু ক্যামেরা দূরে থাকার কারণে গাড়ির নম্বর স্পষ্টভাবে দেখা যায় না। কারণ গাড়িটি রাজস্থানে অন্য একটি রাজ্য থেকে এসেছিল, তাই স্বাভাবিকভাবেই এটি কোনো না কোনো টোল প্লাজা পার হয়েছে। ফলে পুলিশ টোল প্লাজার দিকে রওনা হয় এবং সেখানকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে শুরু করে। তবে সমস্যাটা হল সেই ক্যামেরাগুলোতে দিল্লির নম্বরের অনেক সাদা গাড়ি আসা যাওয়া করতে দেখা যায়। এখন এত গাড়ির ভিড়ে সন্দেহভাজন গাড়িটি চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে। এরপর পুলিশ টোল প্লাজা থেকে সেই হোটেলের পথে যেসব দিল্লি নম্বরের গাড়ি চলেছে তাদের একটি তালিকা তৈরি করে। এই তালিকা অনুযায়ী পুলিশ সব গাড়ির মালিকদের ঠিকানা ও তথ্য বের করে। যেহেতু গাড়িগুলো দিল্লির বিভিন্ন এলাকার ছিল, তাই রাজস্থান পুলিশ দিল্লি পুলিশের হেডকোয়ার্টারে যোগাযোগ করে। তারা পুরো বিষয়টি ব্যাখ্যা করে জানায় যে একটি মহিলার মৃতদেহ পাওয়া গেছে এবং একটি সন্দেহভাজন গাড়ির খোঁজ চলছে যার নম্বর দিল্লি। রাজস্থান পুলিশ দিল্লি পুলিশকে জানায় যে তাদের কাছে কিছু গাড়ির মালিকের নাম ও ঠিকানা রয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা দরকার। এছাড়াও রাজস্থান পুলিশ দিল্লি পুলিশকে অনুরোধ করে 14ই মার্চের আশেপাশে দিল্লির কোনো থানায় কোনো মেয়ের নিখোঁজ ডায়েরি হয়েছে কিনা তা খুঁজে দেখার জন্য। দিল্লি পুলিশ দ্রুত এই বিষয়ে কাজ শুরু করে এবং একটি নিখোঁজ মেয়ের ছবি খুঁজে পায়, যা রাজস্থান পুলিশ থেকে প্রাপ্ত মৃতদেহের ছবির সঙ্গে মিলে যায়। এরপর পুলিশ সেই তালিকায় থাকা গাড়িগুলোর দিকে নজর দেয় এবং দেখতে পায় যে একটি গাড়ি দিল্লির কটকডুমা এলাকায় নিবন্ধিত। এই গাড়িটি এক মহিলার, যার নাম ছিল সুঞ্জনা।
এটি রাজস্থান পুলিশের জন্য একটি বড় সূত্র হয়ে দাঁড়ায়। ফলে তারা দেরি না করে দিল্লি যায় এবং নিখোঁজ মেয়ের মামলার দায়িত্বপ্রাপ্ত থানার সঙ্গে যোগাযোগ করে। নিখোঁজ রিপোর্ট অনুসারে মেয়েটির নাম ছিল প্রিয়াঙ্কা খাতরি, বয়স 28 বছর। তিনি একটি টিউশন শিক্ষক ছিলেন। প্রিয়াঙ্কা 14 মার্চ তার পরিবারের কাছে এটিএম থেকে টাকা তোলার কথা বলে বেরিয়েছিলেন। তিনি তার মাকে জানিয়েছিলেন যে তিনি বিকেল 4টা থেকে 4:30টার মধ্যে ফিরে আসবে। কিন্তু যখন তিনি সন্ধ্যা 4টাজও বাড়ি ফেরেননি, তার মা বেহুল চিন্তিত হয়ে পড়ে। তিনি প্রিয়াঙ্কাকে ফোন করেন, কিন্তু ফোন বন্ধ পাওয়া যায়। রাত 8টা পর্যন্ত অপেক্ষার পরেও প্রিয়াঙ্কা বাড়ি না ফেরায় তার বাবা পঙ্কজ এবং আত্মীয়স্বজনরা তাকে খুঁজতে শুরু করে। কিন্তু প্রিয়াঙ্কাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। পরে গভীর রাতে তার পরিবার কাছাকাছি থানায় গিয়ে নিখোঁজ অভিযোগ দায়ের করে। এরপর রাজস্থান পুলিশ দিল্লি পুলিশের সহায়তায় প্রিয়াঙ্কার বাড়িতে যায়। পরিবারের সঙ্গে কথা বলে জানা যায় প্রিয়াঙ্কা বিভিন্ন বাড়িতে গিয়ে বাচ্চাদের টিউশন পড়াতে। পুলিশ তার বাবা পঙ্কজ বেহল থেকে সেই বাড়িগুলোর ঠিকানা সংগ্রহ করে। তদন্তে এক পর্যায়ে পুলিশ একটি বাড়িতে পৌঁছে, যেখানে শুধুমাত্র এক মহিলা উপস্থিত ছিলেন। তার স্বামী কাজে এবং বাচ্চারা স্কুলে ছিল। পুলিশ প্রথমে তার নাম জানতে চায়। মহিলা জানান তার নাম সঞ্জনা গুপ্তা। এই নাম শুনেই পুলিশের চোখ চকচক করে ওঠে, কারণ এটি সেই মহিলা ছিলেন যার গাড়ি রাজস্থানের তাতারপুর এলাকায় পাওয়া গিয়েছে। পুলিশ বুঝতে পারে এই মহিলার প্রিয়াঙ্কার হত্যার সঙ্গে কোনো না কোনো সম্পর্ক আছে। পুলিশ সঞ্জনার সঙ্গে শান্তভাবে কথা বলে এবং প্রিয়াঙ্কার সম্পর্কে জানতে চায়। সঞ্জনা জানায় প্রিয়াঙ্কা গত 7 বছর ধরে তার বাড়িতে এসে বাচ্চাদের টিউশন পড়াচ্ছিলেন, কিন্তু 14 মার্চ থেকে তিনি আসা বন্ধ করে দেন। পুলিশ সঞ্জনার স্বামীকে ডেকে আনার জন্য বলে। সঞ্জনা তার স্বামী কপিল গুপ্তাকে ফোন করে ডেকে আনে। কপিলও প্রিয়াঙ্কার বিষয়ে একই কথা জানান। কিন্তু যখন পুলিশ সঞ্জনাকে জিজ্ঞাসা করে 14 মার্চ তার গাড়ি রাজস্থানে কি করছিল, তখন সঞ্জনা উত্তেজিত হয়ে পড়ে। কপিল গুপ্তা ঘাবড়ে যান এবং তার কথা জড়িয়ে আসতে থাকে। পরে কঠোর জিজ্ঞাসাবাদের সময় কপিল এবং সঞ্জনা সত্যি কথা স্বীকার করে। জানা যায় প্রিয়াঙ্কার সঙ্গে তাদের ব্যক্তিগত শত্রুতা ছিল, যার ফলস্বরূপ তারা তাকে হত্যা করে। টিউশন পড়ানোর সময় ধীরে ধীরে কপিল এবং প্রিয়াঙ্কার মধ্যে কথা বলতে শুরু হয়। প্রিয়াঙ্কা যখন কপিল গুপ্তার বাড়িতে বাচ্চাদের টিউশন পড়াতে যেত, তখন প্রায়ই সঞ্জনা কোনো কাজে বাইরে থাকতে। কপিল জানান বাচ্চাদের টিউশন পড়ানো শুরু করার 2 বছরের মধ্যেই তার এবং প্রিয়াঙ্কার মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। যদিও কপিল প্রিয়াঙ্কার থেকে 10 বছরের বড় ছিল এবং সে বিবাহিত ও 2 সন্তানের পিতা ছিল। অদ্ভুত ব্যাপার হল, তাদের সম্পর্কের ব্যাপারে না প্রিয়াঙ্কার পরিবারের কেউ জানত, না সঞ্জনা কিছু বুঝতে পার। সময়ের সঙ্গে সঙ্গে তাদের ভালোবাসা আরও গভীর হয়ে ওঠে। তারা একসঙ্গে বাইরে ঘুরতে যেত। কপিল একজন ব্যবসায়ী ছিল, তাই তার টাকা পয়সার কোনো অভাব ছিল না। তার কাজে প্রায় বাইরে থাকতে হতো, ফলে তার বাড়ি ফেরার কোনো নির্দিষ্ট সময় ছিল না, যার জন্য সঞ্জনা কখনো সন্দেহ করেন। কপিল আরও জানান সঞ্জনার সন্দেহ দূর করতে প্রিয়াঙ্কা তার ছেলেকে রাখি বাঁধ। কপিল তার জীবনে স্থিতিশীল ছিল, কিন্তু প্রিয়াঙ্কার বয়স বাড়ছিল এবং তার পরিবার তার বিয়ের জন্য চাপ দিচ্ছি। তবে প্রিয়াঙ্কা তার ক্যারিয়ারকে অজুহাত দেখিয়ে বিয়ের কথা এড়িয়ে যায়। তার বাবা পঙ্কজ 2 বার জোর করে তার সগাই করিয়ে দিয়েছিলেন, কিন্তু প্রিয়াঙ্কা বিয়ের আগে ছেলেদের সঙ্গে কপিলের কথা বলিয়ে দিই। যখন ছেলেরা জানতে পারত যে প্রিয়াঙ্কার অন্য কারো সঙ্গে সম্পর্ক রয়েছে, তখন তারা সগাই ভেঙে দিই। এমনকি পরিবারের উপর চাপ সৃষ্টি করতে প্রিয়াঙ্কা একবার বিষ খেয়েও আত্মহত্যার চেষ্টা করেছিল, কারণ সে বিয়ে করতে চাইছিল না। পুলিশি জিজ্ঞাসাবাদে কপিল জানান 7 বছরে তিনি প্রিয়াঙ্কার উপর প্রায় 40 লাখ টাকা খরচ করেছে। প্রিয়াঙ্কা দেখতে সুন্দর হওয়ার জন্য দামি ওষুধ ও ইনজেকশন ব্যবহার করত, যার খরচ কপিলই দিই। কিন্তু এখন প্রিয়াঙ্কা কপিলের উপর বিয়ে করার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। যদিও প্রিয়াঙ্কা জানত যাকে সে ভালোবাসে সে বিবাহিত, তবুও সে বিয়ের জন্য জিদ কর। কপিল তাকে বোঝানোর চেষ্টা করত, কিন্তু প্রিয়াঙ্কা বুঝতে পারে যে কপিল সঞ্জনার থাকা অবস্থায় তাকে বিয়ে করবে না। তখন প্রিয়াঙ্কা সঞ্জনাকে সরানোর পরিকল্পনা শুরু করে। একদিন প্রিয়াঙ্কা কপিলকে বলে, যতক্ষণ তোমার স্ত্রী বেঁচে আছে তুমি আমাকে বিয়ে করবে না, কিন্তু আমরা যদি একসঙ্গে সঞ্জনাকে সরিয়ে দিই তাহলে আমরা নিশ্চিন্তে বিয়ে করতে পারব। এটি শুনে কপিল ভয় পেয়ে যায় এবং বলে, তুমি এসব কি বলছ? এই বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়া ক্রমে বেড়ে যায় এবং প্রিয়াঙ্কা কপিলকে হুমকি দেয়।
সে বলে, যদি তুমি আমাকে বিয়ে না করো তবে আমি আমাদের সম্পর্কের কথা সবাইকে জানিয়ে দেব। কপিল তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু প্রিয়াঙ্কা শেষ পর্যন্ত বলে, ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না, তবে এর জন্য তোমাকে আমাকে 50 লাখ টাকা দিতে হবে। কপিল এই শর্ত মেনে নেয়, কিন্তু তার সামনে দুটি পথ ছিল, হয় সে প্রিয়াঙ্কাকে 50 লাখ টাকা দেবে, নয়তো তার স্ত্রীকে হত্যা করে প্রিয়াঙ্কাকে বিয়ে করবে। তবে কপিল তৃতীয় একটি পথ বেছে নেয়। সে সুঞ্জনাকে সব কিছু জানায় এবং তার কাছে ক্ষমা চায়। শেষ পর্যন্ত সুঞ্জনা কপিলকে ক্ষমা করে দেয় এবং প্রিয়াঙ্কার দেওয়া হুমকি মোকাবিলার জন্য একসঙ্গে পরিকল্পনা করে। টিউশনের সময় থেকেই প্রিয়াঙ্কা এবং কপিলের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছি, কিন্তু এই সম্পর্ক ধীরে ধীরে এমন একটি ভয়ানক মোড় নেয় যা একটি হত্যার পরিকল্পনায় পরিণত হয়। প্রিয়াঙ্কা প্রথমে কপিলকে তার স্ত্রী সুনয়নাকে হত্যা করার জন্য চাপ দেয়, কিন্তু পরে কপিল তার স্ত্রী সুনয়নার সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করে। সুনয়না প্রিয়াঙ্কার ব্ল্যাকমেল থেকে মুক্তি পাওয়ার জন্য একটি ভিন্ন পরিকল্পনা করে। সে কপিলকে বলে, প্রিয়াঙ্কা যদি আজ 50 লাখ টাকা চায় তাহলে ভবিষ্যতে আরও চাইবে, তাকে সরিয়ে দেওয়াই একমাত্র উপায়। কপিল তার স্ত্রীর পরামর্শ মেনে নেয় এবং দুজন মিলে প্রিয়াঙ্কাকে হত্যার পরিকল্পনা করে। এই কাজে তারা নিজেদের 2 চাকর রাজকিশোর এবং শচীনকে অন্তর্ভুক্ত করে। এরপর 14 মার্চ 2022 তারিখে কপিল তাদের প্রচুর মদ খাইয়ে সাহস যোগায়। কপিল প্রিয়াঙ্কাকে ফোন করে বলে, তোমার সঙ্গে জরুরি কথা আছে, তাড়াতাড়ি চলে এসো। প্রিয়াঙ্কা তার মাকে মিথ্যে বলে যে সে এটিএম থেকে টাকা তুলতে যাচ্ছে, কিন্তু সে সরাসরি কপিলের কাছে যায়। কপিল তাকে গাড়িতে বসতে বলে। প্রিয়াঙ্কা চালকের পাশে বসে গাড়ি চলতে শুরু করে এবং কপিল প্রিয়াঙ্কাকে জানায় যে তারা ঘুরতে যাচ্ছে। এরপর কপিল গাড়ি নিয়ে রাজস্থানের দিকে যেতে থাকে। সে ইচ্ছে করেই গাড়ি ধীরে চালায় যাতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা নামলে রাস্তা ফাঁকা হয়ে গেলে কপিল গাড়িতে উচ্চস্বরে ভজন বাজাতে শুরু করে যাতে প্রিয়াঙ্কার চিৎকার বাইরে না পৌঁছায়। এরপর কপিলের ইঙ্গিতে পেছনে বসা রাজকিশোর এবং শচীন প্রিয়াঙ্কার উপর আক্রমণ করে। প্রিয়াঙ্কা নিজেকে রক্ষা করার চেষ্টা করলেও তারা তার গলা চেপে ধরে হত্যা করে। তারা গাড়ির ভেতরেই প্রিয়াঙ্কার মৃতদেহ একটি প্লাস্টিকের বস্তায় প্যাক করে। তারা একটি নির্জন স্থানের সন্ধান করে যেখানে মৃতদেহটি গোপনে ফেলে দেওয়া যাবে। শেষে তারা একটি ব্রিজের নিচে প্রিয়াঙ্কার দেহ ফেলে দেয়। এরপর তারা একটি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে এবং গাড়ি নিয়ে এলোমেলোভাবে ঘোরে যাতে মনে হয় তারা সাধারণ ভ্রমণে বেরিয়েছে। তবে তাদের এই কৌশল বিপরীত ফল দেয়। একটি হোটেলের নিরাপত্তারক্ষী তাদের গাড়িকে সন্দেহজনক মনে করে, কারণ গাড়িটি খুব কম সময়ের ব্যবধানে বারবার একই স্থানে দেখা যাচ্ছে। এখান থেকেই পুলিশ প্রথম সূত্র পায়। পুলিশ সুনয়না, কপিল, রাজকিশোর এবং শচীনকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া স্বীকারোক্তি এবং প্রমাণের ভিত্তিতে চার্জশিট তৈরি করে আদালতে পেশ করা হয়। বর্তমানে তারা সবাই কারাগারে রয়েছে। কপিল এবং সুনয়নার সন্তানরা এখন তাদের দাদা দাদির কাছে আছে। তাদের মা বাবার বাকি জীবন হয়তো কারাগারেই কাটবে। বন্ধুরা, এই ঘটনা আপনাদের সতর্ক করার জন্য বলা হয়েছে। আপনারা এই ঘটনার বিষয়ে কি ভাবছেন কমেন্ট করে জানান। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।